দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি মেডিকেলের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি, রোগী ভোগান্তি চরমে। এখনো পারি না, আমরা সাধারণ রোগীরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের কোনো সেবা পাচ্ছি না। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত। বগুড়া 4-এর বিএনপি মনোনীত মোশাররফ হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির মামলা, ফেল করেও ডিগ্রি সার্টিফিকেট নেয়ার অভিযোগ। আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ব্যবহার করে এই মোশাররফ হোসেন নামে যে ব্যক্তি, সে সার্টিফিকেট ব্যবহার করে এমপি সাহেব যায়, যাই হোক আমার নামটা কাটে ওনার নামে করে নিয়েছিল। লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে 80 মিটার দীর্ঘ বাঁশ ড্রামের ভাসমান সেতু, 2 পাড়ে চলাচলে মানুষের স্বস্তি। আগে আমাদের নৌকায় চলাচল করছিলাম, অনেক কষ্ট লাগছিল। আমার জানা মতে লালমনিরহাট জেলায় এই ধরনের দৃষ্টিনন্দন কোনো একটি সেতুও নাই। পাবনায় 8টি কুকুরছানাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে হেফাজতে নিয়েছে পুলিশ, বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে দাবি আসামির। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। এতে রোগ নির্ণয় পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের। দাবি আদায় না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। নিজের ভোগান্তির কথা বলছিলেন এই বৃদ্ধা। চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচির মুখে ভোগান্তিতে পড়েন তিনি। শুধু চাঁদপুরই নয়, দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেন। রোগ নির্ণয় পরীক্ষা ও বিনামূল্যের ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছোটেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এখনো পারি না, আমরা বলছে যে 12টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। সেক্ষেত্রে আমরা সাধারণ রোগীরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের কোনো সেবা পাচ্ছি না। আমাদের একটা ন্যায্য দাবি, আমাদেরকে দশম গ্রেড না দিয়ে 11 নম্বর গ্রেডে আটকে রাখা হয়েছে। আগামীকাল থেকে লাগাতার শাটডাউন চলবে। আমাদের দাবি একটাই, দশম গ্রেড। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। রোগীদের জিম্মি করে দাবি আদায়ের এই আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন সেবা নিতে আসা অনেকে। 6টার থেকে সিরিয়াল ধরছি, 6টার থেকে দাঁড়াই লইছি, সবাই দাঁড়াই আছে এখানে। আমাদের খুবই কষ্ট হচ্ছে, ওনারা কি বাস্তবায়ন করতেছে আমরা তো বলতে পারতেছি না। তো আমাদেরকে এরকম কষ্ট দেওয়া তো ঠিক না। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান, জরুরি ভিত্তিতে আমাদের এই দশম গ্রেডের দাবি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি দশম গ্রেড ইতিমধ্যে প্রদান করা হয়, তাহলে আমরা এই কর্মবিরতি থেকে আমরা চলে যাব, আমরা স্ব কাজে ফিরে যাব। আমাদের এই 4 ঘন্টা কর্মবিরতির পরও যদি সরকারের টনক না নড়ে, আগামীকাল থেকে আমাদের পূর্ণাঙ্গ শাটডাউন, পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় গতরাতে স্থগিত করা হয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি। সকাল থেকে নির্ধারিত সময়ে শুরু হয় বার্ষিক পরীক্ষা, তবে রাতে হঠাৎ করেই কর্মবিরতি স্থগিতের নির্দেশ আসায় সব শিক্ষার্থীকে বিদ্যালয় খোলার বিষয়টি জানাতে পারেনি অনেক স্কুল কর্তৃপক্ষ। সেসব বিদ্যালয়ে আজ পরীক্ষা না হলেও আগামীকাল থেকে যথারীতি চলবে পরীক্ষা। এদিকে 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চললেও বিভিন্ন স্থানে দেখা গেছে ভিন্ন চিত্র। কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিয়েছে কিছু শিক্ষক। আবারও যেন প্রাণ ফিরেছে বিদ্যালয়ে। সকাল সকাল কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিদ্যালয় প্রাঙ্গণ।
শিক্ষার্থীদের পরীক্ষার গুরুত্ব বিবেচনায় দুদিন ধরে চলা সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়। তাই স্কুলগুলোতে নির্ধারিত সময় শুরু হয় বার্ষিক পরীক্ষা। তবে ভিন্ন চিত্র ছিল বিভিন্ন স্থানে। রাতে হঠাৎ করে কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসায় বিদ্যালয় খোলার বিষয়টি সব শিক্ষার্থীকে জানাতে পারেনি কর্তৃপক্ষ। এতে অনেক স্কুলেই পরীক্ষা হয়নি। সেসব স্কুলের শিক্ষকরা জানান আগামীকাল থেকে যথারীতি নেওয়া হবে পরীক্ষা। এতে অনেকটা স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। দাবি থাকবে, সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া থাকবে, কিন্তু স্কুল বন্ধ করে এবং পরীক্ষা বন্ধ করে নয়। একজন অভিভাবক হিসেবে আমরা চাই আমাদের সন্তানরা যেন শিক্ষা পায় এবং তাদের যেন পরীক্ষাগুলো ঠিকমতো হয় এবং শ্রেণীকক্ষে যেন তারা সুন্দর মতো ক্লাস করতে পারে। এদিকে গেল কয়েকদিন ধরে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকদের একাংশ। দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এরই মাঝে কোথাও কোথাও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা নেন প্রধান শিক্ষকরা। কর্মবিরতি শিথিল করে পরীক্ষায় গার্ড দেন কিছু শিক্ষকও। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন নিয়েছি অভিভাবকের সহায়তায়। সমস্যা হয়েছে, তারপর আমার নেতে আমি নিয়েছি। প্রধান শিক্ষক আছেন, তিনি তার তত্ত্বাবধানে আমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছেন। যেহেতু একটা বার্ষিক পরীক্ষা বাচ্চাদের ভবিষ্যৎ, এজন্য প্রধান শিক্ষক তার নিজ দায়িত্বে। প্রধান শিক্ষক এই আন্দোলনের সাথে জড়িত না, তাদের সংগঠন আলাদা, সেভাবে তারা পরীক্ষাটা আমরা নিয়ে নিচ্ছি। শিক্ষকরা বলেন তারা অবিলম্বে নিজ নিজ কর্মস্থল ও শ্রেণীকক্ষে ফিরে যেতে চান, কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। আমাদের 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি এবং সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি যে আছে আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করি। এই আন্দোলন কর্মসূচি স্থগিত করা সম্ভব না। এখন এই মুহূর্তে চাই আমরা পরীক্ষার হলে ফিরে যেতে। এই মুহূর্তে এক মুহূর্ত আমরা দেরি করতে চাই না। তারা আমাদের দাবিটার একটা যৌক্তিক কিছু, আমাদের দৃশ্যমান একটা কিছু আমাদের দিক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে এখনও তার অবস্থা ঝুঁকিমুক্ত নয়। সকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভারকেয়ার হাসপাতালে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। চীনের মূল চিকিৎসক দলটিও আজ এসে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপির পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি। এদিকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে SSF। গতরাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। 27 নভেম্বর তাকে CCUতে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে মাহফিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন খতম ও 50 জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ সহ খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। বাদজোহর নাটোরের কোর্ট মসজিদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাহফিলের আয়োজন করে। এ সময় আইনজীবী ফোরামের নেতাকর্মীরা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নেত্রীর রোগ মুক্তির জন্য জনগণকে দোয়ার আহ্বান করেন তারা। পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ করা হয়। দুপুরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিনের বাড়িতে গরু জবাই করা হয়। পরে স্থানীয় এতিমখানা, হাফিজি মাদ্রাসা দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জে মাহফিল এবং এতিমখানায় খাবার বিতরণ করা হয়। সুনামগঞ্জ 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে ডিগ্রি সনদ জালিয়াতির অভিযোগ এমনটাই ঘটেছে বগুড়ায়। এখানেই শেষ নয়, সনদ জালিয়াতির অভিযোগে নাটোর আদালতে মামলাও হয়েছে আগামী নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের বিরুদ্ধে। ডিগ্রি পরীক্ষায় অকৃতকার্য সেই ব্যক্তির দাবি, তার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সনদ নিয়েছেন মোশাররফ হোসেন। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা মাসুদ আলী 1993-94 শিক্ষাবর্ষে বগুড়ার মনসুর আলী ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়েছিলেন ডিগ্রি পরীক্ষায়। অকৃতকার্য হবার পর পড়াশোনা ছেড়ে যোগ দেন গার্মেন্টসের চাকরিতে। সম্প্রতি খবর পান তার ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নকল সনদ তৈরি করেছেন কেউ। বিচলিত মাসুদ ভবিষ্যতে হয়রানির শঙ্কায় এ নিয়ে নাটোর আদালতে মামলাও করেন। মোটামুটি 2-3 মাস আগে আমাকে বগুড়া কাহালু থেকে ইনফরমেশন করে যে আসতে হবে। গেলাম, সেখানে যা দেখি যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ব্যবহার করে এই মোশাররফ হোসেন নামে যে ব্যক্তি, সে সার্টিফিকেট ব্যবহার করে তার পরিপ্রেক্ষিতে আমি এই যে মামলাটা করছি। মামলার উদ্দেশ্য হলো যে পরবর্তীতে যেন আমি কোনো হয়রানিমূলক কোনো শিকার না হই। মামলায় নকল সনদ তৈরি ও ব্যবহারের অভিযোগ যার বিরুদ্ধে, তিনি বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। সম্প্রতি তিনি আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। কলেজের সাবেক অধ্যক্ষ নয়েজ আলী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির সভাপতি হিসেবে তাকেই নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছিল। তার অভিযোগ, মোশাররফ হোসেন প্রভাব খাটিয়ে কলেজ কমিটির সভাপতি পদ বাগিয়ে নেন। এ নিয়ে হাইকোর্টে রিট করেন নয়েজ আলী। এরপরই প্রকাশ পায় মোশাররফ ও মাসুদ আলীর ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর একই। জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠানোর পরে ওখানে আমার চিঠিটাও রেডি হয়ে গেছিল। চিঠিটা রেডি হয়ে গেছিল, সাবেক এমপি সাহেব যাই হোক আমার নামটা কাটে ওনার নামে করে নিয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় তখন আমরা চ্যালেঞ্জ করলাম যে এই সার্টিফিকেটটা কীরকম। তখন সে বলল, জাতীয় বিশ্ববিদ্যালয় হাইকোর্টে একটা দিছে, লিখিত দিয়েছে যে এই সার্টিফিকেটের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সার্টিফিকেটের মিল নেই। অভিযুক্ত মোশাররফ আগামী জাতীয় নির্বাচনে বগুড়া 4 আসন থেকে পেয়েছেন বিএনপির প্রাথমিক মনোনয়ন। তার দাবি, কলেজ সভাপতি পদের পাশাপাশি দলীয় মনোনয়ন বঞ্চিতরা জোট বেঁধে ষড়যন্ত্র করছে। রেজিস্ট্রেশন নম্বর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার দায়ভার জাতীয় বিশ্ববিদ্যালয়ের। যদি রেজিস্ট্রেশন ভুল হয়, সে বোর্ডের বিরুদ্ধে মামলা করবে। রেজিস্ট্রেশন হু ক্যান মেড, কে তৈরি করে? এই মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন, সামাজিকভাবে আমাকে ক্ষুণ্ণ করার জন্য কাজটা করা হয়েছে। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদের সঙ্গে সরাসরি বট বাহিনী জড়িত, এদের সঙ্গে মনোনয়ন যারা বঞ্চিত হয়েছে তারা তাদেরকে সহযোগিতা করেছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন 2018 সালের নির্বাচনে বগুড়া 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে জামাত সহ সমমনা 8 দল। দুপুরে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই সমাবেশ শুরু হয়। অংশ নেন 8 দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিচার না করে একটি দল ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে, কিন্তু চাঁদাবাজির কারণে ওই দলটিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। রেজাউল করিম বলেন, কোনো মহল ভোটে কারচুপির চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। কুড়িগ্রামের পৌরসভা সংলগ্ন গুরুত্বপূর্ণ 2টি সড়কের অবস্থাই বেহাল, অথচ সড়কটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে জেলার বাজার, শিক্ষা প্রতিষ্ঠান। অনেকদিন ধরে কোনো সংস্কার না থাকায় যাতায়াতে নাজেহাল হতে হয় স্থানীয়দের। সড়কগুলো মেরামত করা হলে জীবনমানের উন্নয়ন ঘটবে বলে মনে করেন তারা। দ্রুত সময়ের মধ্যে কাজও শুরু হবে, জানিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। কুড়িগ্রাম পৌরসভা থেকে তারামন বিবি এবং ঘোষপাড়া থেকে তারামন বিবির মোড়, এই 2 সড়ক ধরেই জেলার সবচেয়ে বড় চালের আড়ত, প্রধান বাজার, বিপণী বিতান এবং স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান।
দেড় যুগেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি সড়ক দুটির, ফলে বেশিরভাগ অংশেই খানাখন্দ, কোথাও জমে আছে পানি, কোথাও ধুলাবালিতে নাজেহাল অবস্থা। এর মাঝেই ঝুঁকি নিয়ে চলাচল স্থানীয়দের। অমসৃণ পথে চলাফেরায় মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা, নষ্ট হয় যানবাহন। পাস খুলি পড়ে, ওইরকম আমাদেরও পাস নষ্ট হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা এই রাস্তা দিয়ে যায়, রুগী নিয়ে আমরা এই রাস্তা দিয়ে যাই, এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। বাচ্চাদেরকে স্কুল নিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি প্রবলেম হচ্ছে, এত ধুলাবালু, এত ভাঙা চূড়া। সুস্থ রুগী আনলে অর্ধেক রাস্তা আদামরা হয়ে যায়, যাইতেই পারে না মেডিকেলে। গর্ভবতীরা তো মনে হয় যে আরও সমস্যা বেশি, গাড়ি চালাইতে পারতেছি না এই ধুলের কারণে। এই দুই সড়ক দিয়ে ধরলা সেতুর সংযোগ হয়ে নাগেশ্বরী, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী উপজেলা আর সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক যানবাহনেরও চলাচল নিয়মিত। সড়কে সীমাহীন দুর্ভোগ তো আছেই, সেই সাথে অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়ছেন ব্যবসায়ীরা। 500-700 টাকা গাড়ি নষ্ট হলে মনে করেন সম্পূর্ণ টাকা গাড়ি বাঁচাত খরচ হয়ে যায়। মালামাল আনলে মালামাল ঠিক মতো থাকে না, ভাঙচুর হয়, তার জন্য ক্ষতিপূরণ দিতে হয় আমাদের। ক্ষতিগ্রস্তের মধ্যে আছি ব্যবসায়িকভাবে, তারপরে চলাফেরায় আমাদের অসুবিধা হচ্ছে। ভাঙার কারণে কেউ আসে না, এখন অনেক দূর, আমি 1 মাইল দূর থেকে ঘুরি এসে লাগে। পরিস্থিতি বিবেচনায় প্রায় 16 কোটি টাকার টেন্ডার হয়েছে। খুব শিগগিরই সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। পেভমেন্ট করার জন্য আমরা টেন্ডার আহ্বান করেছি। আশা করা যায় দরপত্র রিসিভের পরে আমরা দ্রুতই এটির মূল্যায়ন কার্যক্রম শেষ করতে পারবো। সেক্ষেত্রে বলা যায় যে 1.5 থেকে 2 মাসের ভিতরে এটির কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু হবে। কুড়িগ্রাম পৌরসভা আওতাধীন 163 কিলোমিটার পাকা সড়কের মধ্যে 38 কিলোমিটার এবং সড়ক বিভাগের 271 কিলোমিটারের মধ্যে 33 কিলোমিটার সড়কই ক্ষতিগ্রস্ত। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে সতী নদীর উপর স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে 80 মিটার দীর্ঘ বাঁশ ড্রামের ভাসমান সেতু। স্থায়ী সমাধান না হলেও বহু প্রতীক্ষার পর নির্মিত এই সেতুতে উচ্ছ্বাস স্থানীয়দের। দুই পাড়ের মানুষের চলাচলে ফিরেছে স্বস্তি। সতী নদীর ওপর ভাসছে 80 মিটার দীর্ঘ বাঁশের ভাসমান সেতু। দুই পাড়ের মানুষের প্রতিদিনের জীবনযাত্রায় যোগ হয়েছে স্বস্তি, শেষ হয়েছে দীর্ঘ অপেক্ষার পালা। লালমনিরহাট সদরের শিরা মাধুরাম গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সতী নদীর ওপর একটি সেতুর। বিগত সময়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের আশ্বাসেই সীমাবদ্ধ ছিল এর বাস্তবায়ন। সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হতেন দুই পাড়ের অন্তত 10,000 মানুষ। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে জেলা যুবদলের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় বাঁশ ও ড্রাম দিয়ে নির্মাণ করা হলো ভাসমান সেতু। বিগত সময়ে আমাদের আসলে সরকারের দূরদৃষ্টির অভাবে আমাদের ব্রিজের কোনো ব্যবস্থা, আমরা এই ব্রিজ আজকে পেয়ে আমাদের এই রাজপুরের 8 ওয়ার্ডের লোকের জনগণের যে উপকার হয়েছে। রাজপুর ইউনিয়নের সতী নদীর উপরে যে ঝুলন্ত সেতুটি হয়েছে, আমার জানা মতে লালমনিরহাট জেলায় এই ধরনের দৃষ্টিনন্দন কোনো একটি সেতুও নাই। আগে আমাদের নৌকায় চলাচল করছিলাম, অনেক কষ্ট লাগছিল। এখন আগে নৌকায় চলাচল করতে আমাদের ভয় লাগছিল, এখন সেতু হয়েছে, এখন যাওয়া আসা অনেকটাই উপকার হচ্ছে। জনগণের কল্যাণে ভবিষ্যতেও কাজ করার কথা জানিয়েছেন স্থানীয় যুবদল নেতারা। ভাসমান এই সেতুটি যাতায়াতই সহজ করবে না, বরং দুই পাড়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধনকেও মজবুত করবে। যে মানুষের একটি দুঃখ দুর্দশা, এই কারণে আমরা দেখি যে অনেক বৃদ্ধ লোক, মহিলা লোক তারা ভোট কেন্দ্রে উপস্থিত হন না, যার কারণে আমরা এই ব্রিজটি লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য। সতী নদীর ওপর নির্মিত সেতু নির্মাণে প্রতিশ্রুতি দিলেন লালমনিরহাট 3 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আমি মনে করি এটা সাময়িক ব্যবস্থা, আমাদের নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে যদি রহমত করে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এখানে একটি স্থায়ী ব্রিজের ব্যবস্থা আমরা করে দিব। এই ভাসমান সেতু তৈরি হওয়ায় খুশি সতী নদীর দুপাড়ের মানুষ। তবে প্রত্যাশা একদিন এখানে স্থায়ী সেতু হবে, যা বদলে দেবে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। জারিন অর্নি, যমুনা নিউজ।
মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ৩০ জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে গাংনী উপজেলা সীমান্তে তাদের পুষিন করা হয়। বিজিবি জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির প্রায় ১০০ গজ ভেতরে ৩০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পুষিন হওয়া ব্যক্তিদের দাবি তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল তারা। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন। তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে বিএসএফ। পুষিন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী, ৪ শিশু রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনে ইসরায়েল জানান, আইনি প্রক্রিয়া শেষে পুষিন হওয়া ব্যক্তিদের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। জয়পুরহাটে মধ্যরাতে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আর এক নারী। মধ্যরাতে সদর উপজেলার চর বরকতের চিরলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একই কক্ষে ঘুমিয়েছিল ফুপু ভাতিজি। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে টিউবওয়েলের হাতল দিয়ে তাদের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফুপু নূর নাহার। আহত হন তার ভাতিজি ১৬ বছর বয়সী খাদিজা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয় খাদিজাকে। হত্যার কারণ জানতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে পাবনায় ৮টি কুকুর ছানাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি রহমানকে। প্রাণী সম্পদ কর্মকর্তার মামলার পর তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে অভিযুক্ত নিশি। এর আগে ৮টি কুকুর ছানাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। অসহায় চাহনিতে শেষ না হওয়া অপেক্ষার বিষাদ, সদ্যজাত ছানাদের হারিয়ে মা কুকুরের হাহাকার। মানুষের বর্বরতার শিকার বোবা প্রাণীটি ও তার ছানারা। দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে ঠাঁই নিয়েছিল কুকুরটি। মানুষের বিশ্বস্ততায় দিন কাটছিল বেশ, তবে শেষ পর্যন্ত পেতে হয়েছে বিশ্বাসঘাতকতা। এক রাতেই হারাতে হলো ৮টি ছানাকে। রাত্রেবেলা সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানুবের বাড়ি আর যে জায়গায় বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পাচ্ছে আর চিকা পাচ্ছে। অমানবিক একটা কার্যকর একটা ঘটনা, এটা আমরা নিরীহ একটা বিচার চাই। যে এভাবে অমানবিক ভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে, কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায় না। স্থানীয়রা ভালোবেসে কুকুরটির নাম দিয়েছিল টম। সপ্তাহখানেক আগে ৮টি বাচ্চা প্রসব করে সে। অভিযোগের তীর ঈশ্বরদী উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি রহমানের দিকে। জীবন্ত ৮টি কুকুর ছানাকে বস্তাবন্দি করে রোববার রাতে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কালকে হঠাৎ করে দুপুর দিনে কুকুরটা খুব চিল্লায় বেড়াচ্ছে, কান্নাকাটি করতেছে। দোকান থেকে 2টা পাউরুটি ছেড়ে দিলাম, পাউরুটি খাইলো না। তারপরেও এরকম চিল্লাচিল্লি করছে। অফিসার ক্লাবের সামনে ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিচ্ছে। এ ঘটনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন মামলা করলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত করে যে আসলে কাজটা করেছে, তো পরবর্তীতে আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী কাজটা করেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয়। কুকুরছানাদের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নারী। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহ। আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। সোমবার সকালে পাওয়া যায় কুকুরছানাগুলোর মরদেহ। দুপুরের পর মৃত ছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেয়া হয়। ছানাদের নিথর দেহগুলো দেখার পর থেকে পাগল প্রায় মা কুকুর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নরসিংদীর রায়পুরায় জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 8টার দিকে উপজেলার বাঁশগাড়ির দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নিহতের নাম প্রাণতোষ কর্মকার। নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় মুখোশধারী কয়েক ব্যক্তি এসে দোকানের লেনদেনের কথা বলে কৌশলে বাড়ির বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর প্রাইমারি স্কুল মাঠে নিয়ে গিয়ে প্রাণতোষকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এই সময় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, হত্যার কারণ ও কারা খুন করেছে তা উদ্ঘাটনের তদন্ত চলছে। বাম পাশের আপার চেস্টে একটা বড় ক্ষতদাগ পেয়েছি
এখন লোকের সাথে যারা আসছিলেন ওরা এটার ব্যাপারে হিস্ট্রি দিচ্ছে যে বুলেট ইঞ্জুরি। ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি, না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে তারা। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের থেকে সরকার বাজারের দামের চেয়ে 20 টাকা কমে ভোজ্য তেল কিনেছে, তবে তারা বাজারে 20 টাকা বাড়িয়ে বেশি দামে বিক্রি করছে। দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। এই বিষয়ে ব্যবসায়ীদের কাছে বিষয়টা জানতে চাওয়া হবে। এ সময় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম 9 টাকা বৃদ্ধি আইনের ব্যত্যয়। ভোক্তার স্বার্থ এখানে লঙ্ঘিত হয়েছে। এখনো বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। আপনি কি দেখেননি পদক্ষেপ আমাদের? বাজারে যে দাম বাড়িয়েছিল এবং যেটার সাথে আমরা একমত পোষণ করি, দাম তো বাড়েনি। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলো আমাদের মিটিং থেকেই নির্দেশনা গিয়েছে। সেখানে আমাদের যেগুলো প্রতিষ্ঠান আছে ভোক্তা অধিকার সভা, তারা আজকে এখনই তারা অপারেশনে নামছে, কোথায় ব্যর্থতা হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা একটু অপেক্ষা করি যে কি ব্যবস্থা সরকার নেয়। নরসিংদীতে ইমারত নির্মাণ আইনের তোয়াক্কা না করে নির্মিত হয়েছে অধিকাংশ ভবন। সাম্প্রতিক ভূমিকম্পে হেলে পড়েছে অনেক স্থাপনা। স্কুল কলেজের শিক্ষাদান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। জেলা প্রশাসন জানিয়েছে, স্থাপনা নির্মাণে যথাযথ নিয়ম অনুসরণ না করলে ভবন বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেওয়া হবে। 21 নভেম্বরের ভূমিকম্প এখনও তাড়া করে নরসিংদীর মানুষকে। দেশ জুড়ে 5.7 মাত্রার কম্পন। উৎপত্তিস্থল তাও আবার জেলা শহরের খুব কাছের উপজেলা মাধবদী। ভূমিকম্পের পর থেকে শহরের ছোট বড় অট্টালিকাগুলো যেন হয়ে উঠছে মূর্তিমান আতঙ্ক। পলাশ এবং ঘোড়াশালের বেশিরভাগ বাসাবাড়িতেই দেখা দিয়েছে ফাটল। দাঁড়ায় রয়েছি, দেখতেছি যে মানে হু হু করে একটা শব্দ আসতেছে, ইলোত আছে, পরে লোকজন হালাইলি সিলেসিলি করতেছে। 20টি কক্ষ আছে এই ভবনে। এখানে বিজ্ঞানাগার, একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। তো বেশিরভাগ শ্রেণীকক্ষ এই ভবনটাতে। আমরা দেখলাম যে আমাদের ভবনের প্রত্যেকটি কক্ষে ফাটল ধরেছে। জেলার বেশিরভাগ ভবন তৈরিতেই মানা হয়নি ইমারত নির্মাণ আইন, ফলে নিরাপত্তার ঝুঁকি দিন দিন বাড়ছে বলে মনে করেন পৌর প্রকৌশলী। Without any permission, without any supervision of engineers from proper organization, proper authority, আপনি কাজ শুরু করে দিচ্ছেন। This is very much alarming. ডেভেলপার প্রতিষ্ঠানগুলো বলছে, নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ করা গেলে ঝুঁকি অনেকটাই কমে যেত। যে কোনো আর্কিটেক্ট সহকারীদেরকে দিয়ে কাজ করায়, সমস্ত কাজ তো আর নিজে করা সম্ভব না, কিন্তু সেগমেন্ট করে কিন্তু কাজগুলো পার্ট বাই পার্ট হয়, কিন্তু ফাইনালি সাইনটা কিন্তু ওনাকেই করতে হয়। করতে হলে এই বিল্ডিংয়ের লাইবিলিটিটা কি উনি এড়াইতে পারবেন? জেলা প্রশাসক জানিয়েছেন, বিল্ডিং কোড না মেনে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে তালিকা তৈরির পর দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। যথাযথভাবে বিল্ডিং কোড মেনে তৈরি হচ্ছে কিনা সেটা আমরা মনিটরিংয়ের জন্য জেলা পর্যায়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে আমরা একটা কমিটি দিয়েছি। এটা ওনারা রিপোর্ট দিবে এবং পর্যবেক্ষণ করবে। যেসব বিল্ডিং আমাদের মনে হচ্ছে যে ঝুঁকিপূর্ণ, আস্তে আস্তে সেগুলো খালি করা বা তাদেরকে স্ট্রেংথেনিং করে কীভাবে ঝুঁকিহীন করা যায় সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। নরসিংদীকে ভূমিকম্প প্রবণ এলাকার রেড লিস্ট থেকে মুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। শরীফ ফারুকি, যমুনা নিউজ।